হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রুদ্র তো বাইক থেকে পড়ে যায়, তার গুলি লাগে। রুদ্র তো কিছুতেই বুঝতে পারছে না সে কি করবে, কিন্তু মনে মনে বলছে না, কিছুতেই ধরা পড়লে চলবে না, আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে আরেকজন বাইক আরোহী দূর থেকে চলে আসছে, এসে রুদ্রের সামনে দাঁড়ায় আর রুদ্রের দিকে হাত বাড়ায়। রুদ্র অবাক হয়, তবে অত কিছু ভাবার সময় নেই। রুদ্র সেই গয়নার ব্যাগটা নিয়ে তার হাতে হাত দিয়ে বাইকের মধ্যে উঠে পড়ে, আর সেই বাইক আরোহী রুদ্রকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশটা পেছন করেও রাস্তা হারিয়ে ফেলে, তাদেরকে আর দেখতে পায় না। এরপরে রুদ্রকে নিয়ে বাড়ি পৌঁছে যায় সেই বাইক আরোহী। রুদ্র তো কিছুতেই বুঝতে পারে না যে সে কে। রুদ্র প্রশ্ন করে, আপনি কে? আপনি কি তাহলে আর্য স্যারের লোক? তাই যদি হয়ে থাকেন তাহলে আমাকে বাঁচালেন কেন? আমাকে সবার নজর থেকে এড়িয়ে এখানে নিয়েই বা এলেন কেন? আপনি নিশ্চয়ই আমাকে চেনেন, না হলে আমার বাড়ির ঠিকানা কি করে জানলেন? তখন চাকুও ধরে সেই বাইক আরোহীর দিকে, যে বলেন না হলে কিন্তু। তখন মাথার হেলমেটটা খুলে দেয় সেই বাইক আরোহী। সে আর কেউ নয়, সে হচ্ছে হিমানি। হিমানি একজন বাইক আরোহী হয়ে রুদ্রকে নিয়ে এখানে এসেছে, রুদ্রর প্রাণ বাঁচিয়েছে, পুলিশের হাত থেকে রক্ষা করেছে। এদিকে তো রুদ্রর বাড়ির লোক রুদ্রর জন্য চিন্তা করছে যে এত দেরি হয়ে গেল, ছেলেটা কেন এখনো আসছে না। আর এদিকে কণিকা চিন্তা করছে হিমানির, যে অনেকটাই রাত হলো, বাজার থেকে ফিরতে তো এত দেরি হয় না। তখন দামিনীকে বলছে, দিদি আমিও হিমানির খুব চিন্তা করছি, অনেকটাই রাত হয়ে গেল, বাড়ি থেকে ফিরতে তো কারো বাজার থেকে ফিরতে তো কারো এতটা সময় লাগে না, লাগার কথাও নয়। তখন ঈশা বলছে, আমরা এখানে আমাদের বাড়ির ছেলেটা চিন্তা করছি, তুমি নিজের বাড়ির ছেলে চিন্তা বাদ দিয়ে ওই বাইরের মেয়েটার চিন্তা করছো। ঈশা বলছে, আমার তো আমার বেবির জন্য খুব চিন্তা হচ্ছে, না জানি কোথায় আছে। তখন দামিনী বলে, একদম না, আমার ছেলের উপরে আমার ভরসা আছে, আমি জানি ও যেই কাজে গেছে সেই কাজও করে তবেই ফিরবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে হিমানি রুদ্রকে ঘাড়ে করে সামলে ঘরে ঢুকছে আর কি। এটা দেখে তো ঈশা এগিয়ে আসে, বলে, ছাড়ো ছাড়ো, আমি ওকে সামলাবো, ছাড়ো। তখন যেই রুদ্র হাতটা নিজের কাঁধে নেয়, অমনি বাবা কি ভারী বলে ছেড়ে দেয়, পারে না সামলাতে। তখন হিমানি আবার রুদ্রের হাতটা নিজের ঘাড়ে নিয়ে নেয়, বলে, যেই ভার সামলাতে পারবে না সেই ভার সামলাতে আসবে না কখনো, জানবে যে সেই ভার তোমার জন্য নয়। এদিকে তখন দামিনী আসে, বলে, কি করছো বলো তো তোমরা? দেখছো আমার ছেলেটার চোট লেগেছে। রুদ্র দামিনীকে বলছে যে আজকে হিমানি ছিল বলে আমি প্রাণে বাঁচতে পেরেছি, না হলে কিন্তু আজকে আমি খুব বড় বিপদের মধ্যে পড়ে যেতাম। পুলিশ তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল, হিমানি ঠিক সময় মতো আমাকে ওখান থেকে রেস্কিউ করেছে। তখন দামিনী মনে মনে ভাবছে যে এই হিমানি মেয়েটার আসল উদ্দেশ্য কি? ওই আমার ছেলের পিছনে সবসময় ঘুরঘুর কেনই বা করছে, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? এই সমস্তটাই ভেবে যাচ্ছে। হিমানি বলছে, ওনার পিঠে অনেকটাই চোট লেগেছে, উনি অনেকটাই ক্ষত হয়েছেন, ওনার ডাক্তার ডাকার ব্যবস্থা করতে হবে। এরপরে দামিনী বলছে, তুমি দেখতে পেলে না, তুমি শুনতে পেলে না বুঝি যে আমার ছেলে কি বলল, যে না, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। রকি তো বারবার করে বলছে, না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। হিমানি বলছে, কি বলছেন আপনি? এতটা চোট লেগেছে, এতটা রক্ত বেরোচ্ছে, আর আপনি বলছেন ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই? হিমানি বলছে, আপনি কেমন মা? আপনার ছেলের ক্ষতটা এত ছড়িয়ে গেছে যে এরপরে যে কোনো সময় ইনফেকশন হয়ে যেতে পারে, সেখান থেকে আরো বড় কিছু। ঠিক আছে, আপনি যদি ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারেন বা ডাক্তার না ডাকতে পারেন, তাহলে আমি স্যারকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রুদ্র তখন হিমানিকে বলছে, আজকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে আমি তোমাকে কিছু বলছি না, না হলে আমার মায়ের উপরে যে কথা বলে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। দামিনী বলছে, বাড়িতে ডাক্তার ডাকলে বাড়ির খবর তো সেই বাইরেই যাবে, তাতে আমার বেটার বিপদ আরো বাড়বে, তাই ডাক্তার ডাকতে হবে না, যাও বেটাকে নিয়ে ঘরে যাও। এরপরে হিমানি রুদ্রকে নিয়ে ঘরে চলে যায়। এরপরে আর্যকে তার অফিসার বকাবকি করছে যে তুমি তো পুলিশ ডিপার্টমেন্টকে পুরো মজার পাত্র বানিয়ে রেখেছো, বারবার করে তুমি তোমার কাজে ফেল করছো, এরকম করে হলে কিভাবে হবে? তুমি যা যা প্রোটেকশন চেয়েছিলে পুলিশের তরফ থেকে সবকিছু দেওয়া হয়েছিল, তারপরেও তুমি তোমার কাজ করে উঠতে পারলে না। এরপরে তোমাকে আমি আর একটাই সুযোগ দেব, এর মধ্যে তুমি যদি এই কেসটা সলভ করতে না পারো তাহলে কিন্তু আমাকে অন্য চিন্তা করতে হবে। আর্য তখন বলছে যে এই একটা সিস্টেমকে আমি ঠিক কাজে লাগাবো স্যার, আমি এবার ক্রিমিনালকে ধরেই ছাড়বো, পুলিশ ডিপার্টমেন্টের সাথে আর কাউকে আমি ছিনিমিনি খেলতে দেব না। এদিকে দেখা যাচ্ছে হিমানি রুদ্রর জন্য ওষুধ তৈরি করছে, তার কাটা জায়গায় লাগাবে বলে, আর তার রোবট বন্ধুর সাথে গল্প করছে যে তার রুদ্রর এতটা চোট লেগেছে, তাকে যে করেই হোক তাকে সারিয়ে তুলতে হবে। আর এদিকে রুদ্র তো বিছানার মধ্যে শুয়ে আছে, আর ওদিকে দামিনী এসেছে, তার সাথে ঈশাও এসেছে। ঈশাকে বলছে, যাও ওদিকে আমার কারণ সুদাটা রাখা আছে, নিয়ে এনে আমার
কাটা জায়গার মধ্যে ঢেলে দাও। বলে কারণ সুধা? সেটা আবার কি? বলে যাও না, গেলেই তো দেখতে পাবে। তখন সেই কারণ সুধাটা আনতে চলে যায় সেখানে ঈশা। গিয়ে দেখে যে ওটা তো একটা ড্রিঙ্কের বোতল, সেটাই নিয়ে রুদ্র তার কাটা জায়গাতে ঢালতে বলেছে। পরে যখনই কাটা জায়গায় ঢালতে যাবে তখনই সেখানে হিমানি চলে আসে। বলে দাঁড়াও, এসব কি করছো? ঈশা বলে আমি কি করব, রকি তো করতে বলল। তখন বলে এক তো ডাক্তার ডাকবেন না, তারপরে এই ভুলভাল কাজ করবেন, যদি হিতের বিপরীত হয়ে যায় তখন কি হবে, কে দেখবে? তখন রুদ্র বলছে হিমানি চুপ করো, অনেক হয়েছে, যেটা করতে বললাম সেটা করো। হিমানি যখন ওষুধের বাটিটা নিয়ে ওষুধ লাগাবে তখন দামিনী বলছে তুমি এসব কি করছো বলো তো, কি এগুলো ডাক্তারি শুরু করলে আবার? বলে স্যারকে ফিরিয়ে যখন আনতে পেরেছি বিপদের হাত থেকে তখন ওনাকে সুস্থ ঠিক করতে পারবো, এখন থেকে ওনাকে সুস্থ করার দায়িত্ব আমার। তখন রুদ্রের কাটা জায়গায় সেই প্রলেপটা লাগাতে থাকে যেটা হিমানি বানিয়ে এনেছে। কণিকা বলছে যে আচ্ছা আমি কি কিছু সাহায্য করব তোমাকে? হিমানি তখন বলে যে ওই সবটা করে নিবে আর সবাইকে ঘুমোতে যাওয়ার জন্য বলে দেয়। এরপরে সবাই চলে গেলেও ঈশা কিন্তু ওখান থেকে যায় না, বলে আমি দেখবো যে তুমি কেমন ডাক্তারি করছো। এরপরে যখন ওষুধ লাগাচ্ছে হিমানি তখন বলে এটা আবার ওষুধ লাগানো হচ্ছে নাকি, আমিও পারবো। তখন হিমানি বলে দেখে দেখে যখন শিখতেই পারতে তখন তুমি অনেক আগে রান্নাটা শিখে যেতে, সেটা যখন পারোনি তখন এটাও পারবে না, যেটা করছি আমি সেটা আমাকে চুপ করে করতে দাও, কথা বলো না। এরপরে ঈশা হিমানির সাথে ঝগড়া করতে থাকে যে আমি ওর উড বি ওয়াইফ, আমি এখানে থাকবো, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যাও, আমি সারা রাত রুদ্রের সাথে থাকবো। তখন হিমানি মনে মনে বলে না, কিছুতেই ওকে রুদ্রের সাথে থাকতে দেওয়া যাবে না, আমাকে এখানে থাকতেই হবে। তখন হিমানি বলে যদি স্যারের আবার রাতে ব্যথা ওঠে তখন তো আমাকেই আসতে হবে দেখার জন্য, তাই আমি ওনাকে একা ছাড়তে পারবো না। তখন এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। রুদ্র বিরক্ত হয়, বলে এদিকে আমি যন্ত্রণাতে মরছি আর তোমরা দুজনের মধ্যে ঝামেলা করছো, যাও দুজনেই চলে যাও, কাউকে থাকতে হবে না আমার সাথে। এরপরে আবারও চালাকি করে ঈশা হিমানিকে ঘর থেকে বের করে দেয় আর রুদ্রকে বলে রুদ্রের কাছে থেকে যায়। হিমানি ঘর থেকে তো বেরিয়ে যায়, কিন্তু মনে মনে প্ল্যান করে যে কিছুতেই এই বিছানায় ঈশাকে রুদ্রের সাথে সে থাকতে দেবে না, কারণ এই বিছানাটা গৌরী আর রুদ্রর দুজনের, তাই অন্য কাউকে সেই বিছানায় থাকতে দেবে না, এরকমই কিছু একটা প্ল্যান করছে হিমানি। এরপরে হিমানি বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে ঈশাকে সেই ঘর থেকে সরানোর, কিন্তু পারে না। শেষমেশ ধোঁয়া নিয়ে আসে, সেই ধোঁয়ার গন্ধে যদি সেখান থেকে চলে যায়। এদিকে তো ঈশা খুব বিরক্তি বোধ করে, বলে দাঁড়াও, তুমি আমাকে এখান থেকে বের করানোর চেষ্টা করছো, আমাকে জীবাণু বলছো, আমি কিছুতেই যাব না এই ঘর থেকে। এরপরে ঘর থেকে না হলেও অ্যাটলিস্ট বিছানা থেকে দূর করতে পেরেছে হিমানি ঈশাকে, তাতেই হিমানি অনেক খুশি। আর এদিকে ঈশা তো ধোঁয়ার ইয়েতে চোখ খুলতেই পারছে না, আর তখন আলমারি থেকে ব্যান্ডেজ বের করে হিমানি। তখন ঈশা বলে কি করবে তুমি, আলমারি থেকে আলমারি খুলছো কেন, চুরি করবে? বলে না, ব্যান্ডেজ বের করছি তোমার চোখে ব্যান্ডেজ করে দেবো বলে। বলে না না, ওসব কিছু করতে হবে না, আমি চোখ বন্ধ করে রাখছি। তখন চোখ বন্ধ করে বসে থাকে ঈশা। আর এদিকে হিমানি যায় সেই ব্যান্ডেজ নিয়ে, তুলোয়ার ব্যান্ডেজ নিয়ে তার স্যারের কাছে গিয়ে বলে স্যার আপনি একটু চোখটা বন্ধ করে রাখুন, না হলে ধোঁয়া লাগবে, আমি আমার মানে আপনার হাতে ব্যান্ডেজটা করে দিচ্ছি। এরপরে হিমানি রুদ্রর হাতে ব্যান্ডেজ করতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।